تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আমরা লেসন 31 চলে আসছি। আজকে যে হারফটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় খ। খ অর্থাৎ হায়ের মতো দেখতে। হা, আমরা আগে হা শিখেছি, হায়ের মতো দেখতে, তার উপরে একটা নোক্তা থাকলে এটা হচ্ছে খ। আমরা এটা মাখরাজটা একটু যদি দেখে নেই তাহলে হয়তো বুঝতে পারবো। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে, এটা হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর একেবারে শেষ অংশ, একেবারে শেষ, এটাকে আমরা বলি আকসাল হালক বা কণ্ঠনালীর শেষ অংশ, আর ওয়াসাতুল হালক অর্থাৎ কণ্ঠনালীর মধ্যবর্তী অংশ। আর কণ্ঠনালীর একেবারে শুরু যেটা, অর্থাৎ মুখের দিক থেকে যেটা শুরুর অংশ কণ্ঠনালীর, এই যে বেগুনি কালার যে কালারটা দেওয়া আছে সেখান থেকে উচ্চারণ হয় খ। খ। তাহলে এই খটা একেবারে হলকের শুরু থেকে খ। খ। ওকে, আমরা আরও কিছু যদি অংশ দেখতে পারি, এখানে যদি আরেকটু ভালো করে দেখি যে খর সাউন্ডটা ঠিক এই জায়গা থেকে শুরু হয়, অর্থাৎ যে জায়গা থেকে আমরা দেখছি যে বাতাসের ফ্লোটা আসবে, এবং খ খ আহ ইখ ওহ, খ যেখান থেকে উচ্চারিত হয় ঠিক সে জায়গা থেকে কিন্তু গইন উচ্চারণ হয়। গইন, এই জায়গা থেকে গইন হয়, আইনের মতো দেখতে, তার উপরে একটা নুক্তা। আমাদের আজকে পড়া শুধু খ নিয়ে। খ অর্থাৎ হার মতো দেখতে, হা, হার মতো দেখতে, এটার উপরে একটা নুক্তা অথবা একটা ডট থাকলে সেটা হচ্ছে খ, উপরে থাকবে। ওকে, আমরা বইয়ে চলে যাই। তাহলে খয়ের সাথে ফাতহা দেওয়া বা আ যুক্ত করা, এটা হচ্ছে খ। খ। আর যদি সেটা সংযুক্ত অক্ষরে আসে বা সংযুক্ত কোনো শব্দের মধ্যে আসে, তখন এভাবে মাথাটা হবে, অর্থাৎ এই মাথাটা সেম থাকবে, তার উপরে একটা নুক্তা হবে উপর দিকে, অর্থাৎ উপরে নুক্তা হলে সে হচ্ছে খ। তাহলে খ সাথে আ যুক্ত করলে খ। এরপর দেখি হামজা সাথে আ যুক্ত করা এ, তারপর খর উপরে উন যুক্ত করা অথবা দম্মাতেন উন, এখন এখন খ এখন। ওকে, এরপরে দেখি যে তিনটা দাগের উপর তিনটা নুক্তা, শিন, তারপরে আ যুক্ত করা শা, একটা দাগের নিচে দুটো নুক্তা, এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে সাকিন দেয়া, অর্থাৎ শা সাউন্ডটা ইয়া সাকিনকে গিয়ে ধরবে, তাহলে কি হবে সেই সেই। আর খর উপরে উনযুক্ত করা খুন, সেই খুন সেই খুন। ওকে, এরপরে দেখি একটা দাগের উপর একটা নুক্তা, এটা হচ্ছে নুন, নুনের সাথে ফাতহা বা আ যুক্ত করা ন্যা, তারপরে একটা গোল মাথা, তার উপরে একটা নুক্তা, তাহলে হচ্ছে ফ্যা। ফ্যা আমরা এটা আগে শিখেছিলাম, তাহলে ফ্যার উপরে আ যুক্ত করা ফ্যা, নেফা নেফা। এটা হচ্ছে খ। এই যে খ যেটা আজকে আমাদের লেসন, খ একটা নুক্তা থাকবে উপরে, খর উপরে আ যুক্ত করা খ, নেফা খ নেফা খ। এরপরের শব্দে চলে যাচ্ছি আমরা। উপরে নুক্তা হলে এটা খ, তাহলে খর সাথে দম্মা দেয়া, অর্থাৎ সাউন্ড হবে খু, অর্থাৎ খয়ের সাথে উ যুক্ত করা খু। একটা দাগের নিচে একটা নুক্তা, এটা হচ্ছে ব্যা, বায়ের উপরে সাকিন। আমরা আগে বলেছিলাম যে বা সাকিন কলকলা হবে, অর্থাৎ বাটা দু ঠোঁট থেকে উচ্চারণ হবে। উচ্চারণ স্থানটাকে ইমিডিয়েটলি আমরা যদি আলাদা করে ফেলি, সাউন্ড একটু রিভার্ব সাউন্ড মতো শোনা যাবে। হুবে হুবে, তাহলে হু, হুটা গিয়ে বা সাকিনকে ধরেছে, হুবে হুবে। এটা হচ্ছে জা, জার মাখরাজি আমরা বলেছিলাম, বা জায়ের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা, তার নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে জা উচ্চারণ হবে। তাহলে জায়ের সাথে জা হচ্ছে রর মতো দেখতে, তার উপর একটা নুক্তা, তার সাথে উন যুক্ত করা বা দম্মাতান দেয়া, জুন হোবে জুন হোবে জুন। নাম এরপর দেখি ই সাউন্ড, অর্থাৎ হামজার নিচে ই দেয়া অথবা কাসর দেয়া, এই ই সাউন্ডটা খ সাকিনকে গিয়ে ধরবে, তাহলে কি হবে ইখ ইখ। ওয়ার উপরে আ যুক্ত করা বা ফাতহা দেয়া ওয়া, ইখ ওয়া। তারপরে এই যে গোল, তার উপর দুইটা নুক্তা, এটা হচ্ছে তা। হ্যাঁ, তা, এটাকে আমরা গোলতা বলে থাকি আসলে। এটা হচ্ছে তা, তা উন মারবুতা অথবা গোলতা। তার উপরে যদি উন যুক্ত থাকে তাহলে হবে তুন, ইখওয়াতুন ইখওয়াতুন। নাম এরপরে হচ্ছে খ, খর উপরে আ যুক্ত করা বা ফাতহা দেয়া, এর বামে খালি আলিফ, ফাতহার বামে খালি আলিফ থাকলে অথবা আ সাউন্ডের পাশে যদি এভাবে আলিফ থাকে খালি আলিফ, তাহলে
যে হারফটাকে আমরা উচ্চারণ করব সেটাকে একালিফ মাদ করে পড়তে হবে। একালিফ মাদ কতক্ষণ বলেছিলাম? একটা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে, অর্থাৎ খ খ খ। তাহলে এখানে এটা হচ্ছে এক গোল মাথার উপর একটা নুক্তা, এটা ফা, ফার উপর আযুক্ত করা ফা, খ ফা খ ফা। নাম এরপরে হামজার সাথে উ যুক্ত করা উ সাউন্ডটা গিয়ে খ সাকিনকে ধরবে, ওহ ওহ। তার উপরে উন যুক্ত করা তুন, ওহ তুন ওহ তুন। এরপরে পৃষ্ঠায় চলে যাই আমরা। খর উপরে আযুক্ত করা খ, এটা ইয়া সাকিনকে ধরবে, এক দাগের নিচে দুইটা নুক্তা, এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে সাকিন দিয়া, তাহলে হবে খই খই। রর উপরে উন যুক্ত করা রুন, খই রুন খই রুন। এরপরে খ, এক দাগের নিচে একটা নুক্তা, এটা হচ্ছে বা, তাহলে বায়ের সাথে আযুক্ত করা বে, খ বে। রর সাথে উনযুক্ত করা রুন, খ বে রুন খ বে রুন। এরপরে খর সাথে আযুক্ত করা খ, নুক্তা উপরে হলে এটা হচ্ছে খ, খর সাথে আযুক্ত করা খ, একটা দাগের উপরে দুটা নুক্তা হলে এটা হচ্ছে ত্যা। একটু ডিফারেন্সটা আমরা একটু বুঝি, যে একটা দাগের উপরে দুটা নুক্তা হলে হবে তা, একটা দাগের নিচে দুইটা নুক্তা হলে হবে ইয়া। ওকে, তাহলে তার উপরে আযুক্ত করা ত্যা, হত্যা। এটা মিম, মিমের সাথে আযুক্ত করা মা, খতামা খতামা। ওকে, এরপরে দেখি এটা খ, এর সাথে আযুক্ত করা খ, রর উপর তাসদীদ আছে, এই যে ডাব্লিউ সাইন, এটা হচ্ছে তাসদীদ। তাসদীদ মানে হচ্ছে এখানে একটা লুকায়িত সাকিন আছে, অর্থাৎ খ সাউন্ডটা গিয়ে আগে র কে ধরবে, খর খর, এবং র সাকিন, তার উপরে আগে ফাতহা হলে রটা একটু মোটা হবে, আগে ক্লাসগুলোতে বলেছিলাম। তাহলে খর, রর উপরে আযুক্ত করা র, খর র খর র। ওকে, এরপরে দেখি খর সাথে আযুক্ত করা খ, রর সাথে আযুক্ত করা র, খর। একটা কথা মনে রাখবো, খা বলে কোনো শব্দ নেই আরবিতে, খা বলে কোনো শব্দ হবে না, আর রা বলে কোনো শব্দ নেই, হবে র। তাহলে কি হবে? খর খর। আর নিচে নুক্তা হলে, এভাবে যদি নিচে নুক্তা হয়, এটা আমরা আগে শিখে এসেছিলাম, এটা হচ্ছে জিম, জিব্বার মাঝখান থেকে, ওয়াসাতুল লিসান থেকে এটার উচ্চারণ হবে জিম। জিমের সাথে আযুক্ত করা জিয়া, এটার মধ্যে বাতাস বন্ধ থাকবে, জিমে বাতাস বন্ধ থাকবে, খরজা খরজা। না, এরপর আবার দেখি এখানে দেখছি হামজা, হামজার সাথে আযুক্ত করা আ, এটা লাম। আমরা এটাকে বারবার এক্সপ্লেন করেছিলাম, এটা হচ্ছে লাম, এর পাশেরটা হচ্ছে আলিফ। হ্যাঁ, তাহলে আ সাউন্ডটা গিয়ে লাম সাকিনকে ধরেছে, কি হবে? আল আল। আর এটা আমরা আগে পড়েছিলাম যে আলিফ, তার উপরে যদি এরকম লম্বালম্বি, এটাকে আমরা খাড়া জবর বলে শিখেছিলাম, অনেকে এটাকে খাড়া জবর বলে। আমরা বলবো যে একটা খালি, এখানে খালি আলিফ আছে, অর্থাৎ এখানে একটা ফাতহা আছে বা একটা আ সাইন আছে, এর বামে খালি আলিফ আছে, এই একটা সাইন মানেই এটা বুঝাবে। তাহলে আল আ, এক আলিফ মাদ হবে, আল আ। খর নিচে হচ্ছে কাসরা অথবা ই সাইন দিয়া খি, আল আখি, এখানে এক আলিফ মাদ হবে। হ্যাঁ, এক আলিফ টেনে পড়বো আমরা, আল আখি। রর পুরা আ সাইন দিয়া র, আল আখির। তার নিচে ই সাইন দিয়া তি, আল আখিরতি আল আখিরতি। ওকে, হামজার নিচে ই সাইন দেয়া ই, এটা গিয়ে খ সাকিনকে ধরবে, ইখ ইখ। ওয়ার উপরে আ সাইন দেয়া, এর বামে খালি আলিফ, ফাতহার বামে খালি আলিফ থাকলে, অথবা আ সাইনের বামে খালি আলিফ থাকলে, এরকম যে হারফের উপরে এটা আছে সেখানে আমরা এক আলিফ মাদ করব। তাহলে ওয়াটাকে আমরা এক আলিফ মাদ করে পড়তে হবে, ওয়া ইখ ওয়া। নুনের উপরে দম্মাতান বা উন সাইন দেয়া, নুন, ইখওয়ানুন ইখওয়ানুন। নাম, এরপরে এখানে দেখি খর সাথে আ সাইন দেয়া খ, এটা গিয়ে র সাকিনকে ধরেছে, তাহলে সাকিন মানে এর আগের সাউন্ডটাকে ধরে ফেলবে, খর খর। তারপর হচ্ছে দ্যা, ডালের উপরে আ সাইন দেয়া দ্যা। মনে রাখবো দাল এবং রর মধ্যে পার্থক্য হচ্ছে, দাল একটু গোল ধরনের হবে, র হচ্ছে একটু লম্বা ধরনের হবে। তাহলে দালের সাথে আ সাইন দেয়া দ্যা, খর দ্যা খর দ্যা। আমরা এখানে বলেছিলাম যে র সাকিনের আগে যদি আ সাইন থাকে অর্থাৎ ফাতহা থাকে, তাহলে র সাকিনটাকে আমরা একটু মোটা করে পড়বো, খর খর বলবো না আমরা, খর খর দ্যা খর দ্যা। লামের সাথে উন সাইন দেয়া লুন, খর দ্যালুন খর দ্যালুন। নাম, এরপর এখানে দেখি প্রথমটা হচ্ছে মিম, গোল মাথা দেখা যাচ্ছে, মিমের উপরে আ সাইন দেয়া মা, ওয়ার উপরে আ সাইন দেয়া ওয়া, মাওয়া।
কিন্তু এই যে ফাতহার বামে খালি আলিফ থাকার কারণে অথবা আসাইনের বামে খালি আলিফ থাকার কারণে এই হারফটাকে আমরা এক আলিফ মাদ করে বা এক আলিফ টেনে পড়ব। মাওয়া মাওয়া, খর নিচে ই সাইন দেয়া খি, মাওয়া খি মাওয়া খি, রর সাথে আসাইন দেয়া র, মাওয়া খি র মাওয়া খি র মাওয়া খি র। ওকে, এরপরে দেখি একটা দাগের নিচে দুটো নুক্তা হলে এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে আসান দেয়া বা ফাতহা দেয়া, তাহলে কি হবে ইয়া ইয়া। এই ইয়া সাউন্ডটা গিয়ে এক দাগের নিচে একটা নুক্তা, এটা বা সাকিনকে ধরেছে, তাহলে কি হবে ইয়া সাউন্ডটা বাকে ধরে ফেলবে এবং বা সাকিন কি হয় বলেছিলাম কলকলা, ইয়াবে ইয়াবে। এটা খ, উপরে নুক্তা হলে এটা খ, খর উপর আসাইন দেয়া খ, ইয়াবে খ। এটা লাম, দুদিকে এভাবে লেগে গেলে এটা কিন্তু লাম, অর্থাৎ সংযুক্ত অক্ষরে যদি দুদিকে লেগে যায় সেটা হচ্ছে লাম। আমরা যদি আলিফকে দেখি, আলিফ কিন্তু দুদিকে লেগে যায় না, এই যে ওয়াওর সাথে লাগেনি, খর সাথে লাগেনি, কিন্তু লাম খর সাথে লেগে গেছে, ওয়াওর সাথে লেগে গেছে। এভাবে দুই দিকে লেগে গেলে এটা লাম, লামের উপরে দম্মা দেয়া বা উ সাইন দেয়া লু, ইয়াবে খলু ইয়াবে খলু। কিন্তু এই দম্মা বা উ সাইনের বামে যদি ওয়াও সাকিন থাকে তাহলে এটাকে এক আলিফ মাদ করে অথবা এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে এটা হবে লু লু ইয়াবে খলু ইয়াবে খলু। নুনের উপর আসাইন দেয়া না, ইয়াবে খলুনা ইয়াবে খলুনা। তাহলে লুতে এক আলিফ মাদ হচ্ছে কেন? দম্মার বামে বা উ সাইনের বামে ওয়াও সাকিন আছে তাই। ওকে, এরপরে আমরা দেখি একটা দাগের নিচে একটা নুক্তা হলো, এটা হচ্ছে বা, বায়ের উপর আসাইন দেয়া বা, খর উপরে সাকিন দেয়া, তাহলে বা সাউন্ডটা গিয়ে খকে ধরবে বাহ বাহ। এটা সিন, তিনটা মাথা এমন হয়ে সিনের নিচে ইন যুক্ত করা, সিন বাহ সিন বাহ সিন। এরপর দেখি এখানে খর নিচে ই সাইন দেয়া খি, এটা লাম, লামের উপরে আসাইন দেয়া লা, খিলা। কিন্তু এখানে লামের এই লামের উপরে আসাইন বা ফাতহার পাশে খালি আলিফ আছে, তাহলে এই লাটাকে এক আলিফ মাদ করতে হবে, লা খিলা। ফার নিচে ইন যুক্ত করা, ফিন খিলাফিন খিলাফিন। এরপর দেখি এক দাগের উপরে একটা নুক্তা হলো, এটা হচ্ছে নুন, নুনের সাথে উ যুক্ত করা নু, খর উপরে সাকিন, অর্থাৎ নু সাউন্ডটা গিয়ে খকে ধরে ফেলবে, নুহ নুহ। গোল মাথার উপর একটা নুক্তা থাকলে এটা হচ্ছে ফা, ফার নিচে ই সাইন দেয়া বা কাসরা দেয়া ফি। এবং আমরা বলেছিলাম কাসরার বামে যদি ইয়া সাকিন থাকে অথবা ই সাইনের বামে যদি ইয়া সাকিন থাকে তাহলে এটাকেও এক আলিফ মাদ করে পড়তে হয়, নুখফি নুখফি। ওকে, আমরা আরেকবার পড়ে দিচ্ছি আমাদের যে শব্দগুলো আমরা এখানে পড়েছিলাম। আখুন শাইখুন নাফাখা খুবজুন ইখওয়াতুন খাফা উখতুন খায়রুন খাবারুন খাতামা খররা খরাজা আল আখিরাতি ইখওয়ানুন খরদালুন মাওয়াখিরা ইয়াবখালুনা বাখসিন খিলাফিন নুখফি। আজকে এতটুকুই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل